পোখরা থেকে জমসম পর্যন্ত রাস্তাটি নেপালের একটি চিত্তাকর্ষক ও রোমাঞ্চকর যাত্রা। এই যাত্রাপথের দূরত্ব প্রায় 160 কিলোমিটার এবং যেতে 8 থেকে 10 ঘন্টা মতন সময় লাগে। এই রাস্তাটির বেশ কিছুটা অংশ কালীগণ্ডকী নদীর পাশ দিয়ে গেছে। এই রুটের বেশিরভাগ অংশই কাঁচা এবং পাহাড়ি। বেনির পর থেকে রাস্তা আরও বেশি দুর্গম এবং সরু হয়ে যায়। এখানকার রাস্তাগুলো বেশ সংকীর্ণ এবং কখনো কখনো বেশ পাথুরে, যা বৃষ্টির পর বেশ স্লিপারি হয়ে ওঠে। কিন্তু এই যাত্রাটির মধ্য দিয়ে আপনারা হিমালয়ের এক অপূর্ব রূপ দেখতে পারবেন, যার মধ্যে অন্নপূর্ণা রেঞ্জ, ধৌলগিরি, নীলগিরি অন্যতম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের জার্নির ডে 5। আজকে আমরা যাব আমাদের এই যে টোটাল ট্যুরের মেন ডেস্টিনেশনের দিকে। আজকে মোস্ট চ্যালেঞ্জিং রোড আমরা ক্রস করতে চলেছি, সেটা হলো পোখরা থেকে জমসনের দিকে। তো আজকে আমরা রাত্রে জমসনেই থাকবো, জমসনেই কাটাবো। যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই তবে আজকেই মুক্তিনাথ যাব, যদি না হয় তাহলে হয়তো কালকে সকালবেলা যাওয়া হবে। এখন ঘড়িতে বাজে 8:45। আচ্ছা, আমি এতদিন ধরে যে টাইমগুলো বলেছি নেপালে ঢোকার পর সব নেপালি টাইম। এখান থেকে আমাদের ইন্ডিয়ার টাইম 15 মিনিট পিছিয়ে আছে। যেমন এখন 8:45 এখানে বাজে, তার মানে ইন্ডিয়াতে এখন ওটা 7:30 হয়েছে। তো আমরা আর 10-15 মিনিটের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাবো। ধরুন 8টা বেজে যাবে বেরোতে। তো সেখানে দেখা যাক কতক্ষণে আমরা ওখানে পৌঁছাই, আর দেখাতে থাকবো রাস্তাগুলোর কন্ডিশন কেমন। আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন রাস্তাগুলোর কন্ডিশন কেমন, আর অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকা। ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশন জমসনের দিকে। এখন ঘড়িতে লোকাল টাইমে 8:20 বাজে, আর আমাদের এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:10। আমরা আগেও দেখেছি এই এস্টিমেটেড টাইম খালি বাড়তেই থাকে। আমাদের নিজেদেরও কিছু ব্রেকের ব্যাপার থাকে, আর রাস্তারও জ্যাম বা অনেক কিছুর ব্যাপার থাকে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। হ্যাঁ, আর যেটা বললাম রাস্তার কন্ডিশন কেমন সব কিছুই আপনাদের সঙ্গে টাইম টু টাইম আমরা শেয়ার করতে থাকবো। আমরা প্রায় 9টা নাগাদ পোখরা থেকে রওনা দিলাম জমসমের উদ্দেশ্যে। জানিনি এখানে পেট্রোলের লিটার 159.25, এটা নেপালি কারেন্সিতে। আমরা আজকে যাচ্ছি যেহেতু জমসনের উদ্দেশ্যে, তো জমসন একটু ইন্টেরিয়ার জায়গা, তাই আমরা ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিচ্ছি। যতটা ভরে ততটা পুরো ভরিয়ে নিয়ে আমরা আজকে জমসনের দিকে যাচ্ছি। আমরা পোখরা থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে কি ভিউ দেখতে যাচ্ছি দেখুন। রেঞ্জটা দেখা যাচ্ছে, যদিও কিছুটা বরফের এই মেঘে ঢেকে আছে, কিন্তু এই অন্নপূর্ণা রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। এই সাইডে এই রাস্তাটি বেশ চিত্তাকর্ষক। রাস্তায় যেতে যেতেই নজরে পড়ল সুবিশাল অন্নপূর্ণার রেঞ্জটা। অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম জমসমের উদ্দেশ্যে এইরকম মসৃণ রাস্তা দিয়ে। পোখরা থেকে জমসম অবধি রাস্তাটা দুভাগে ভাগ করা নেওয়া যেতে পারে। এক হচ্ছে পোখরা থেকে বেনি এবং তারপরে বেনি থেকে জমসম। তো আমাদের আজকে প্রথমে যেতে হবে বেনি অবধি।
এই পোকরা থেকে বেনির দূরত্ব হচ্ছে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত। এই পোকরা থেকে বেনি যাওয়ার রাস্তাটি পৃথ্বী হাইওয়ে দিয়ে পূর্ব দিকে চলে যায়। এই রাস্তাটিও কিন্তু বেশ মসৃণ। রাস্তার দুধারে সবুজের সমাহার দেখা যায়, দূরে সুদূর বিস্তৃত পর্বতশ্রেণী এবং দুধারে সবুজের সমাহার। সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি বেনি অবধি। এখানে বলছিল যে 1000 টাকা করে নাকি ফাইন লাগবে। ফাইন ঠিক না, এরা বলছে অনুমতিপত্র নিয়ে আসিনি আমরা বীরগঞ্জ কাস্টম অফিস থেকে, যেটা আমাদেরকে ওখান থেকে কিছু বলেওনি, এরাও কিছু জানায়নি। তারপরে প্রথমে এই লোকটা অনেকক্ষণ ধরে বলছে যে না আমার 1000 লাগবে, নাহলে সামনে যে ঝামেলা করতে পারে ও একটা টেম্পোরারি বানিয়ে দেবে 1000 টাকা দিয়ে, যেটা করলে আমাদের আর কোথাও আটকাবে না। তারপরে ও এখন ওর সিনিয়রকে ফোন করলো, জানি না ওর সিনিয়র কী বললো, এখন আমাদেরকে বলছে ঠিক আছে আপলোক যাও আগে, মতলব যদি আটকায় তাহলে আমাদের কিছু করার নেই, আমি জানি না, তোমাদের আগে আটকালে আটকাবে। ওকে, না দেখলেন এখানে আমাদের গাড়ি আটকে দিয়েছিল, আমাদের গ্রুপের প্রত্যেকটা গাড়িকে আটকে দিয়েছিল। আমরা ওয়ানসার দেখালাম, ওয়ানসার দেখিয়ে এখানে কাজ হবে না, এখানে বললো আরেক এক্সট্রা ডকুমেন্টস লাগবে, যার জন্য শুনলেন এইমাত্র সৌভিক বললো, যার জন্য 1000 টাকা ওরা লাগবে। এখান থেকে ওরা টেম্পোরারি একটা বানিয়ে দেবে, যেটা আমাদের কাছে নেই। বাট আপাতত আমাদের এখান থেকে ছেড়ে দিল, দেখা যাক সামনে কি হয়। চলুন দেখা যাক কি হয় সামনে। আমাদের আজকের টার্গেট আছে যত তাড়াতাড়ি মানে সন্ধ্যের আগেই জমসামে পৌঁছানো, কিন্তু এই সব ঝামেলার জন্য আমাদের অলরেডি লেট হয়ে যাচ্ছে। রুট পারমিটের জন্য এটা। আচ্ছা, এটা হচ্ছে রুট পারমিট। এটা রুট পারমিটের জন্য, আর ভাংসার বলছে যে এটা মানে তুমি নেপালে এন্ট্রি নিচ্ছ তার জন্য। আচ্ছা, ফাইনালি নেপালি 1000 টাকা দিয়ে আমাদের এটা করিয়ে নিতে হলো, তাই তো? এটার নামটা কি? এটা পারমিট, রুট পারমিট নেপালের। নেপালের বাইরে থেকে যারাই আসবে তাদেরকে এটা করতে হবে, নেপালের রুট পারমিট। এখানে টোটাল আমাদের দিতে হলো 1050। আচ্ছা, এখানে একটা যে ট্রাফিকের এখানে যেখানে আটকেছে সেখান থেকে ভেতরে যেয়ে ফার্স্টে একটা স্লিপ দিল এক জায়গা থেকে, সেই স্লিপ দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে যেয়ে সেই স্লিপটা করে নিয়ে একজনের কাছে যেতে হলো। তিনি আবার আমাদেরকে অনলাইনে পেমেন্ট করলেন আর ক্যাশ নিলেন আমাদের কাছ থেকে 1050 টাকা। তো সেখান থেকে সার্ভিস চার্জ 5 টাকা, টোটাল 1005 টাকা গেল গভর্নমেন্টের ঘরে, আর বাকি 45 রুপিস উনি নিজের কাছে রাখলেন। দেখে আমাদের এই রাজস্ব এই পারমিটটা দিলেন। পারমিটটা দেওয়ার পরে আমাদের যে এই ভাংসারটা আটকে রেখেছিল ট্রাফিক পুলিশটা, সেই ভাংসারটাও আমাদেরকে দিয়ে দিলেন আর বললেন যে এগুলোকে এক জায়গায় রেখে দিতে, রেখে স্টেপল করে দিতে। সেক্ষেত্রে আমাদের বলছে আর কোথাও আমাদেরকে আটকাতে পারবে না, পুরো ফুল নেপাল আমরা করতে পারবো। তো একটাই কথা বলার আপনাদেরকে, যদি আপনারা আসেন আর বীরগঞ্জ, যদি বীরগঞ্জ বর্ডার দিয়ে আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা এটা আপনাদের কি বলবো, ওখানে যে আরটিও অফিস আছে সেখান থেকে আপনারা এটা করে নেবেন। এটা আমাদেরকে একটা কাইন্ড অফ ফাইনও বলতে পারেন, ফাইন 1000 টাকা ফাইন, সেই ফাইন দিয়ে এটা করতে হলো। আর আপনি যদি আরটিও অফিস থেকে করতেন তাহলে সেটা আপনাদের 2500 টাকা লাগতো। তো কাইন্ড অফ এটা একটা আমাদের কাছে বেনিফিট হলো 1500 টাকা, বাট আমাদের কাছে টাইমও অনেকখানি ওয়েস্ট হলো এর জন্য। মোটামুটি 2 জায়গায় 2খানা চেকপোস্টে আমাদেরকে এর জন্য আটকালো। তো এবার আমরা দেখি এগোতে থাকি আমাদের রুটের দিকে। রাস্তায় 2 জায়গায় মানে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর ফলে আমাদের অনেকটাই টাইম নষ্ট হয়ে গেল। আমরা সকালই বেরিয়েছিলাম আর কি, ভেবেছিলাম তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর সন্ধ্যার আগে, কিন্তু অলরেডি 2 জায়গায় দেখলেনি কি কারণে আমাদের দাঁড় করেছিল। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, বিশেষ করে লাস্ট জায়গায় তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। যে আপনাদের স্টার্টিংয়ের সময় দেখেছিলাম এস্টিমেটেড টাইম দেখাচ্ছিল অ্যাপ্রক্স টাইম 1:10,
2 ফুট, সেটা এখন 2:43 হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টারও আর কি বেশি হয়ে গেছে। আরও তো সামনে বাড়বে, এরপর রাস্তায় ব্রেক আছে, লাঞ্চ ব্রেক তো আছেই, প্লাস টুকটাক এমনিও ব্রেক নিতে হবে। তো সব মিলিয়ে, আর রাস্তার অবস্থাও শুনলাম সামনে খারাপই আছে, আর জানেনই আপনারা। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, আর কি আর রাস্তায় আর কি প্রবলেম আমরা ফেস করি, আপনারা আমাদের সাথেও দেখতে থাকুন। এখানে এসে এক জায়গায় দুদিকে রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা আছে পিচের রাস্তা, এই রাস্তায় যাবেন না, এখানে একটা খারাপ রাস্তা চলে আসছে, মাটির রাস্তা, এদিকে আমাদের উঠতে হবে। জানি না এখান থেকেই রাস্তা খারাপ হওয়া আরম্ভ হলো কিনা। এই রাস্তাটি প্রথম মসৃণ থাকলেও ধীরে ধীরে দুর্গম হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের অফরোডিং স্টার্ট হয়ে গেছে, যেই মোড়টা থেকে আপনাদের দেখালাম একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, আর আমরা উঠে গেলাম ডান দিকে বাজে রাস্তাটা দিয়ে। তো সেখান থেকেই মোটামুটি রাস্তা এরকমই অফরোডিং কন্টিনিউয়াস চলছে। দেখা যাক কতক্ষণ এই রাস্তাটা থাকে। আমরা যত ভাবছি রাস্তা দেখে এর থেকে খারাপ রাস্তা আর কি বা হতে পারে, তত সামনের দিকে রাস্তা আরো খারাপ হয়ে দেখিয়ে দিচ্ছে যে না, এর থেকেও খারাপ রাস্তা হতে পারে। এই রাস্তাটি বেশিরভাগই কাঁচা এবং পাহাড়ি। তবে রাস্তা দুর্গম হলেও এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্য উপভোগযোগ্য। আমরা প্রায় এখন অবধি 10 কিলোমিটার রাস্তা অফরোডিং করে আসছি। সামনে আরো কতখানি জানি না, সামনে তো দেখাই যাচ্ছে না ভালো রাস্তার কিছু, পুরো কন্টিনিউয়াস এরকম রাস্তা। স্করপিওটি আমাদেরকে দেখানোর জন্য বেশি করে একদম ডিপ দিয়ে আসলো। আমরা একে একে বেশ কিছু গ্রাম ক্রস করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই সরু ছিল যে অপোজিট সাইডে একটা গাড়ি আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছিল যে আমরা কিভাবে বা কোথায় আমরা সাইড দেব গাড়িটাকে। আমাদের পরবর্তী টার্গেট ছিল বেনি থেকে জমসাম অবধি পৌঁছানো। বেনি থেকে জমসাম অবধি দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো।
এই প্রসঙ্গে বলে রাখি, যারা বেনি অবধি আসার পর ভাববেন আমরা যথেষ্ট অফরোডিং করে নিয়েছি, এর থেকে খারাপ রাস্তা আর হতে পারে না, তাদের জন্য বলি পিকচার अभी বাকি है मेरे दोस्त। কতখানি কি হবে এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা এখন অবধি খারাপ রাস্তা এখন অবধি লেগেছে। আমরা যত এগোচ্ছিলাম তত মনে হচ্ছিল রাস্তা আরো বেশি দুর্গম হয়ে উঠছে। কিছু কিছু জায়গায় পাকা রাস্তা পাচ্ছিলাম ঠিকই, বাট তার পরিমাণ খুবই কম। আমরা যত এগোচ্ছিলাম তত যেন মনে হচ্ছিল সবুজের সমাহার আস্তে আস্তে কমছে এবং রাস্তা আরো বেশি রুক্ষ হচ্ছে। একদিকে সুবিশাল খাদ আর একদিকে পাহাড়ের এই খাজ, দুটো জায়গার মাঝখান দিয়ে গাড়ি চালানোর যে অনুভূতিটা কিরকম তা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ভয় লাগছিল না যে একেবারে সেটা বলবো না, বাট এই ভয়ের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ আছে, ভয়কে জয় করার রোমাঞ্চ। যখনই মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ট্রেল এন্ড হয়ে একটু ভালো রাস্তা দেখা যাচ্ছে, তার কিছুক্ষণ বাদে আরেকটা ভয়ঙ্কর ট্রেল চলে আসছে। জানি না সামনে আবার কি ভয়ঙ্কর ট্রেল আসতে চলেছে। আমরা এখানে কিছু গ্রাম ক্রস করতে করতে যাই। প্রথমে আসে এই তোতোপানি গ্রাম। এখানে হট স্প্রিং ওয়াটার খুবই ফেমাস। একদিকে বয়ে চলেছে কালী গণ্ডকী নদী আর একদিকে রাস্তা। আমরা এই হট স্প্রিং ওয়াটারের সামনে গাড়িটা দাঁড়িয়ে একটু রেস্ট নিই। রেস্ট শুধু আমাদের না, আমাদের গাড়িরও প্রয়োজন আছে। যেভাবে এটা অফরোডিং হয়ে এসেছে তাই জন্য তারও কিছু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। শুধু এরকম রাস্তায় চালিয়েই মনে হয় শান্তি হচ্ছিল না, এর মধ্যে ভগবান দিয়ে দিল বৃষ্টি, যাতে এই রাস্তাকে আরো বেশি দুর্গম বানানো যায়।
বৃষ্টি হওয়ার পর যেহেতু কাদা এবং পাথুরে রাস্তা, তাই বেশ স্লিপারি হয়ে গেছিল। দেখছেন রাস্তাটা একদম কাদার রাস্তা, আর কিছু কিছু জায়গায় পাথর হয়ে রয়েছে। এই রাস্তাটি বেনি থেকে শুরু হয়ে কালীগণ্ডকী নদীর পাশ দিয়ে তোতোপানি, ঘাসা, মারফা প্রভৃতি গ্রামের মধ্যে দিয়ে যায়। গ্রামের ঠিক সামনের রাস্তাগুলো একটু পাকা থাকে, নইলে ম্যাক্সিমাম জায়গায় এরকম কাঁচা অবস্থায় থাকে। আমরা শক্তিশালী কালীগণ্ডকী নদীর পাশ দিয়ে কাঁচার পাকা রাস্তা ধরেই সামনের দিকে এগোতে লাগলাম। আমরা রাস্তায় বেশ কিছু বাইকারকে দেখি এবং বেশ কিছু বাইকের নাম্বার প্লেট ওয়েস্ট বেঙ্গলেরও দেখি। তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও বাইকে করে অনেকেই এই দুর্গম রাস্তায় যায়। এক একটা ভয়ঙ্কর ট্রেল শেষ হয় আর আমরা ভাবি এটাই মনে হয় সব থেকে ভয়ঙ্কর ট্রেল, কিন্তু সামনে আরও বেশি আরও ভয়ঙ্কর ট্রেল আমাদের জন্য প্রতি মুহূর্তে যেন অপেক্ষা করছে। একে এরকম পাহাড়ি খাড়াই রাস্তা, তার মধ্যে একদিকে সুবিশাল খাদ। আমরা এখন আছি এই পুলিশ চেকপোস্টের সামনে। বক্তিনাথ যাওয়ার আগে একটা চেকপোস্ট পড়ে, সেখানে আমরা আছি। এখানে আমাদের বানসার আর আমাদের যে মুক্তিনাথ যাওয়ার যে পারমিটটা সেটা দেখাতে হলো, সেইটা চেক করিয়ে এবার আমরা এগোচ্ছি। আমাদের এখনও প্রায় 35 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, আর তার মধ্যে এরকম রাস্তা। এখন ঘড়িতে প্রায় 3:50 বাজে, মানে প্রায় 4টে বাজে। কতক্ষণে সামনে গাড়ি আসছে। পৌঁছাতে পৌঁছাতে এখান তো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4:48, কিন্তু আমি দেখিয়ে আসছি যে এস্টিমেটেড টাইমের সঙ্গে কখনোই মেলে না। আর তার মধ্যে রাস্তাও যা খারাপ, ভয় একটাই লাগছে যদি অন্ধকার হয়ে যায়, চুপ করে অন্ধকার যদি হয়ে যায়, এই রাস্তার মধ্যে চালাতে খুবই কষ্টকর হবে। দেখাচ্ছিলাম রাস্তাটা আপনাদেরকে, কন্টিনিউয়াস দেখাচ্ছিলাম। তো চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো গাড়িটাকেও একটু মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার, কারণ যা রাস্তা কন্টিনিউয়াস এই রাস্তার মধ্যে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে মোটামুটি ভালো রাস্তা একটু পাওয়া যায়। চলুন, আমাদের সাথে সাথে আপনারাও এই রুটে জার্নি এনজয় করুন, এই রুটটা এনজয় করুন। হ্যাঁ, যেটা বলা ছিল যে আরেকটা কথা, যে এখানে মানে যেই চেকপোস্টে আমাদের ভান্সা চেক হলো, যেখানে আমাদের পারমিট চেক করতে হলো, সেই জায়গাটাতেও নাকি আমরা এসে পারমিট করাতে চাইলে করাতে পারতাম। সেক্ষেত্রে আমাদের একই প্রাইস দিতে হলো। আর একটা কথা মেনশন করলেন ওপরে, যে যদি আমরা পারমিট করি না নিয়ে যাই ওপরে, তো সেক্ষেত্রে আমাদেরকে ওপরে ডাবল প্রাইস দিতে হবে। ওকে, তো শুনে নিলেন আপনারা এই পারমিটের ব্যাপারটা নিয়ে।
তো আমার মনে হয় এখান দিয়েই করে যাওয়া বেটার, কারণ উপরে আবার ডবল দিতে হবে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, আর কি কি জিনিস আমরা দেখছি আপনাদের সাথে শেয়ার করতে থাকছি। মাঝে মাঝে কিছু গ্রাম পড়ছে, সেই গ্রামের সামনের রাস্তাটুকু একটু ভালো থাকছে, বাকি রাস্তা খারাপ। দেখা যাক, এখানে একটু রাস্তা ভালো দেখাচ্ছে। চেকপোস্টের পরের থেকে বললো রাস্তাটা ভালো, আমরাও একটু রাস্তা এগোচ্ছিলাম, ভাবলাম ভালো, বাট সামনে কিছুটা রাস্তা খুবই খারাপ ছিল। আমরা একটু অ্যাকচুয়ালি ডান দিকে, আমাদের ঠিক হাতের ডান দিকে, আমি এরপরে দেখা গেলে আপনাদের দেখাবো, ডান দিকে একটা পাহাড় দেখাচ্ছিল, সেই পাহাড়ের উপরে বরফ পড়েছিল। দেখতে পাচ্ছেন কি না, এদিকে ডান দিকে পাহাড়ের উপরে বরফ পড়েছিল। আমরা দুজনেই ওইটা দেখে, মানে কাছে, পাহাড়টা এত কাছে ছিল, ওই বরফ দেখে এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে ওদিকেই তাকাতে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে এরকম, আর চেকপোস্টের ওখানে বলেছিল যেহেতু রাস্তা ভালো, তাই জন্য আমরা অতটা গুরুত্ব দিইনি। হট করে বাজে রাস্তা চলে আসলো, একটু তাই সমস্যা হয়ে গেছিলো। তো রাস্তাটা ভালোই যাচ্ছে, দেখা যাক আবার বলবো, আবার সঙ্গে সঙ্গে হয়তো খারাপ রাস্তা হবে। আমরা এবার আস্তে আস্তে উপরে উঠছি, আস্তে আস্তে ঠান্ডাও লাগছে। এই যে এবার দেখি একদম কাছে পাহাড়টা, এই রাস্তাটা, মাই গড কি লাগছে দেখুন, জাস্ট পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে। না চল, ছেলেটা ঘুমাচ্ছে তো। এতক্ষণে একটা, মানে সেই মনের মতো একটা রাস্তা এসছি, রাস্তাটাও সেরকম সুন্দর আর সামনের ভিউটাও সেরকম দারুণ লাগছে। সব পাহাড়গুলোতে বরফ পড়ে রয়েছে। সামনেই একটা স্নো ক্যাপ মাউন্টেন উঁকি মারছে, দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, ওখানে একটা দেখা যাচ্ছে। আর আশপাশে অতটা বরফ না হলেও আশপাশের পাহাড়গুলোতে প্রত্যেকটা পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। বেশ এত থ্রিলিং লাগছে। টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি এখানে। এ বাবা, আমি ভাবলাম মনে হয় রাস্তাটা ভালো হলো, আমার তো রাস্তা খারাপ। যা পাওয়া হয়েছিলাম মনে হয় রাস্তাটা এবার ভালো হলো। খারাপই হবে। তবে আস্তে আস্তে পাহাড়ের গভীরে যাওয়ার সাথে সাথে ভূদৃশ্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, যা ধৌলগিরি এবং নীলগিরি পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে। অবশেষে একসময় মনে হয় যে এই রাস্তা, এই দৃশ্য, এর জন্যই তো এত দূর আসা, এত কষ্ট করে আসা। এখন 5:10 বাজে সন্ধে। আমরা যখন আজকে সকালবেলা স্টার্ট করেছিলাম তখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছিল 1:10, আর এখনো 5:10 বেজে গেছে, আমরা এখনো পৌঁছাইনি, আর এখনো 17 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে।
টাইম বলবো না কতক্ষণই দেখাচ্ছে, কারণ এইটা টাইমটা এস্টিমেটেড টাইমটা এখানে বলা পুরোপুরি মানে কোনো দরকার নেই, মানে পুরোপুরি অপ্রাসঙ্গিক, কারণ এটা কখনোই মিলছে না। রাস্তা খারাপ, আর হ্যাঁ আমরা তো মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি বিভিন্ন কারণে, সে একটু টি ব্রেক হোক বা এমনি খুচখাচ খাওয়া বা টয়লেটের জন্য, কিংবা সবচেয়ে বড় কথা ফটো তোলার জন্য। দারুণ লাগছে আপাতত, কিন্তু এই অফরোডিং মনে হচ্ছে শেষই হচ্ছে না। কিছুটা রাস্তা ভালো পেয়ে মনে হচ্ছে এখান থেকে ভালো রাস্তা পাবো, এখান থেকে ভালো রাস্তা পাবো, আর মনে হয় হবে না। বাট আবার বেশ কিছুটা এখান থেকে বেশ কিছুটাই এসে আবার এরকম রাস্তা। ভয় একটাই লাগছে, অন্ধকার অলরেডি অন্ধকার হওয়া আরম্ভ করে দিয়েছে। অন্ধকারের মধ্যে এরকম রাস্তা ক্রস করাটা পড়ছে। পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। এটা কি বড়? না না, এটা বরফ না। তবে আস্তে আস্তে রাস্তাটা কেমন যেন রুক্ষ হয়ে যাচ্ছিল। রাস্তাটা বেশ কিছু অংশ নদী ধার দিয়ে যেতে যেতে নদীর মনে হয় উপর দিয়েই যাচ্ছিল এবং চারিদিকে সবুজের সমাহার কমে যাচ্ছিল। তবে মাঝে মাঝে এরকম মসৃণ রাস্তা, একদিকে কালীগণ্ডকী নদী আরেকদিকে ধৌলগিরি, মনে হচ্ছে রাস্তার পুরো পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তুলেছে। সাইডে ম্যাক্সিমাম পাহাড়ি পুরো বরফে ঢেকে আছে। এদিকে অন্ধকার হয়ে গেছে, মনে ছোটা বেঁচে গেছে। এখনো আমরা ডেস্টিনেশন থেকে 2.9 মানে প্রায় 3 কিলোমিটার দূরে আছি। রাস্তাটা এরকম ভালো না, আবার এতক্ষণ যে রাস্তা ধরে আসলাম আমরা তার থেকে অনেক বেটার, অনেক অনেক বেটার, বাট ওই স্মুথ রাস্তা নয়। আশা করছি এই 3 কিলোমিটার খুব খারাপ না হলেও এতটাও বাজে হবে না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কিনা দেখুন, পুরো স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। বাস আসছে। মাউন্টেনগুলো মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে, এতটা কাছে লাগছে। কিন্তু আমরা যেখানে আছি সেখানে বরফ নেই। আমরা এত কাছাকাছি বরফ দেখে ভাবলাম আমরা হয়তো পাবো। শৌভিক এখন সুপার এক্সাইটেড। হ্যাঁ, এতক্ষণ ধরে এরকম একটা বাজে রাস্তা ধরে, তাও এখনো রাস্তা বাজেই, রাস্তা খুব একটা যে ভালো তা না, তাও আগের যে রাস্তা তার তুলনায় বেটার। কিন্তু ওরকম রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এসে এইখানে এরকম একটা ভিউ পাওয়া সত্যি তাই, সত্যি দারুণ লাগছে। মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে, হাত বাড়ালেই পাওয়া যাবে, এতটা কাছে। জায়গাটা একটু যদিও একটু রুক্ষ সূক্ষ্ম টাইপের লাগছে এখানে। হ্যাঁ, একটু রুক্ষ আছে, কারণ প্রচন্ড ধুলো উঠছে যে গাড়িগুলো যাচ্ছে।
হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে হোটেলে আসার পর থেকে আমার ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি। প্রথমত হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 6টা বেজে গেছিলো। রাস্তাটা তোমাদের দেখালামই, এতটা খারাপ রাস্তা ছিল, পুরোপুরি এক্সস্টেড ছিলাম। আর তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিলো যখন নামলাম আর কি, প্রথমত প্রচণ্ডই ঠান্ডা লাগছিলো, আর দ্বিতীয়ত যেটা হচ্ছিল সেটা হচ্ছিলো আমার খুব মাথা ঘোরাচ্ছিল আর একটু শ্বাসকষ্ট হচ্ছিলো, ভমিটিং লাগছিলো। তো আজকে সারাদিন আমি সেভাবে কিছু খাইও নি, সকালবেলাও অল্প ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম যেহেতু গাড়িতে অতক্ষণ কাটাবো বলে। আর রাস্তাতেও ওই 3-4টে মোমো, ছোটো ছোটো মোমো খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। কারণ সারা রাস্তায় আমার কীরকম একটা গা গোলাচ্ছিলো, কীরকম একটা লাগছিলো, তো খাওয়া হয়নি। তো জানি না, শরীরটা বেশ উইকই লাগছিল, তো খুব অস্বস্তিও লাগছিল, মাথাটা ঘোরাচ্ছিল অনেকক্ষণ। তাই চুপচাপ বসেছিলাম, ভেবেছিলাম অক্সিজেনের ঘাটতি হবে কিনা। তারপর কোকা 30 খেলাম, 2বার কোকা 30 খেলাম। এখন ফাইনালি 8টার মধ্যে এদের ওই হোটেলে ডিনার দিয়ে দিয়েছে। হ্যাঁ, 8টার মধ্যেই ডিনার দিয়ে দিয়েছে। এখন ডিনার করে একটু মানে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে পুরো সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন একটু বেটার লাগছে। আর মানে অক্সিমিটারে অক্সিজেন লেভেলও মাপলাম, সব কিছুই এখন ঠিকঠাক আছে। তাই তোমাদের এখন জানিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 9টা 20। কালকে আমরা ভোরবেলায় যাব মুক্তিনাথ দর্শন করতে। তো আমাদের ইচ্ছা আছে যতটা আর্লি আওয়ার্স পারবো আর কি মুক্তিনাথ দর্শন করে ব্যাক করে এখানে এসে ব্রেকফাস্ট করে কিংবা না করে, আমার কাছে এখান থেকে ব্যাক করে যাওয়াটাই মানে সবচেয়ে বড় ব্যাপার। কারণ রাস্তার যা অবস্থা, সেই রাস্তা একই অবস্থা খারাপ, এর মধ্যে যদি ওই রাস্তা অন্ধকার হয়ে যায় একবার, তাহলে তো মানে কিছু বলার নেই। তো চেষ্টা করবো আমরা যতটা তাড়াতাড়ি পারবো কালকে এর মধ্যে বেরিয়ে যেতে। আর এখানকার হোটেলের খাবার দাবার বেশ ভালোই লাগলো, একদম সিম্পল খাবার দাবার ছিল, এখনও অবধি সব ঠিকঠাকই আছে। তো চলো, আজকের এপিসোডটা এই অবধি থাকলো। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।